শেখ হাসিনার বাসভবনে এই ছেলেটা প্রবেশ করেছে, একে যেভাবে হোক আপনারা বিচার করবেন। আবার কেউ আমাকে টেক্সট করতেছে যে বাবা তোমার লাশ পাওয়া যাবে বুড়িগঙ্গা নদীতে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু একদিনে রূপান্তর হয়নি। বিরোধী দল ভূমিকা না রাখার কারণে কি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে, এরকম বলা যায়? গণহত্যাকারী সরকার তারা দীর্ঘ 17 বছরের মতো আপনার হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করেছে এবং এই দেশটা খালি বেঁচে আছে, মানে আইসিইউতে আছে। জুলাই বিরোধী কারা? জুলাই বিরোধী হচ্ছে অন্ধ আওয়ামী লীগ। কারণ কোনো সুস্থ ধারা মানুষ যার বুদ্ধি আছে, বিবেক আছে, সে তো আওয়ামী লীগ করতে পারে না। আমরা আসলে কষ্ট করেছি যে একটা যে ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য। সরকার বিরোধী লেখার কারণে 2016 আমাকে হলি আর্টিজান ইস্যুতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। বিএনপি সরকার যখনই এসেছে তখন এই দেশের খুব ক্রান্তি লগ্ন ছিল। ইতিহাসের কিছুদিন শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, সেগুলো লেখা থাকে মানুষের হৃদয়ে আত্মত্যাগে। তেমনই একটি অধ্যায় 24শে জুলাই। জুলাই নিয়ে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। মেনলার সৌজন্যে স্মৃতিতে জুলাই অনুষ্ঠানে আজকের আমন্ত্রিত অতিথি খালেদ সাইফুল্লাহ নাইম। জি, আপনি জুলাইয়ের শুরু থেকে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এই যে আপনি জুলাইয়ে যে আন্দোলনে নেমেছিলেন একটা পরিবর্তনের আশায়, সেই পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তন অনেকাংশে এখন পর্যন্ত হয় নাই। আর হচ্ছে আপনার আপনি যদি পরিবর্তন জিনিসটা দেখুন, যে আপনার একটা শরীরে হচ্ছে আপনার 90% হচ্ছে পুড়ে গেছে, 10% ভালো আছে। কিন্তু এই যে 10% ভালো থেকে আপনি আস্তে আস্তে আরো 20% বাড়াবেন, সেক্ষেত্রে ভালো করার জন্য সে সময় লাগবে। তা আপনার হচ্ছে একটা গণহত্যাকারী সরকার তারা দীর্ঘ 17 বছরের মতো আপনার হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করেছে এবং এই দেশটা খালি বেঁচে আছে, মানে আইসিইউতে আছে। তো সেই জায়গা থেকে আইসিইউ থেকে আপনার হচ্ছে স্বাভাবিক ভাবে দেশ আসতে এটা সময় লাগবে। আচ্ছা, জুলাইকে অন্তর্বর্তী সরকার কতটুকু মূল্যায়ন করেছে এবং বিএনপি সরকার এটাকে কতটুকু মূল্যায়ন করবে? অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আপনার হচ্ছে 5 আগস্ট গণহত্যাকারী সরকার পালানোর পরে নতুন একটা সরকার আসছে, তাদের অনেক দায়িত্ব নিয়ে তারা পরিচয় দিয়েছে, এটা সত্য কথা। কারণ হচ্ছে তারা এর আগে হচ্ছে দেশ চালানোর মতো সক্ষমতা তাদের ছিল না, বা তারা নতুন নতুন আমরা মানুষ দেখেছি, কিন্তু তারা কিছুটা হলে চেষ্টা করেছে। কিন্তু জুলাই পরবর্তীতে হয়েছে কি আপনার হচ্ছে আমরা যারা জুলাই যে আমরা ঐক্য বা আমরা যারা সকলের সমন্বয়ে যে আমরা রাজপথে ছিলাম, কিন্তু এদের মধ্যে হচ্ছে গুটি কয়েক মানুষ যে তারা নিজেদেরকে আপনার হচ্ছে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থানের যে অগ্রনায়ক বা ক্রেডিট তারাই নিতে চাচ্ছিল। এবং জুলাইতে যারা প্রকৃত যোদ্ধা যারা ছিল, সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করেছে, তাদেরকে হাইড করে কিছু নিজের মানে নিজের নাম বিক্রি করেছিল। তো এই জন্য ওই সময় প্রেক্ষাপটে জুলাই অনেকটাই জুলাইয়ের যে স্বপ্ন বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তা আশা করি যেহেতু জনগণের সরকার বর্তমান সরকার, এদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে পরবর্তীতে বিএনপি সরকার যখনই এসেছে তখন এদেশের খুব ক্রান্তি লগ্ন ছিল। কিন্তু বর্তমান সরকার আসছে, তারা শুধু নট অনলি জুলাই, ফ্যাসিস্ট আমলে যত মানুষ আপনার হচ্ছে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং যত মানুষ যুদ্ধে এবং এই যে সংগ্রাম দীর্ঘ লড়াইয়ে আহত এবং নিহত হয়েছে, সর্বোপরি সবার খোঁজখবর বর্তমান সরকার নিবে। আপনি যেহেতু রাজনৈতিক একটি দলের কর্মী, সেক্ষেত্রে আপনি জুলাই আন্দোলনে আপনি দল থেকে বা পরিবার থেকে কোনো বাধা আসছিল কিনা? দেখুন, আপনার হচ্ছে আমাদের চেয়ারম্যান জনাব তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে প্রতিনিয়ত কিন্তু সে তার ভিডিওতে আপনার হচ্ছে জুলাইয়ের পক্ষে কথা বলতে ছিল। তো আমরা প্রত্যেকটা সময় যখন আমরা যারা ছাত্রদল যারা করি, আমরা যখন আসলে একটু ক্লান্ত হয়ে যাই, একটু মানসিকভাবে ভেঙে পড়ি, আমরা তখন তারেক রহমানের ভিডিও দেখি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা তার ভিডিও দেখে আমরা মোটিভেশন আমরা পাই। আমরা ওনার ভিডিও দেখতাম, আমরা রাজপথে কিভাবে থাকবো দিক নির্দেশনা আমরা দেখতাম, ফলো করতাম। তো যখন রাজপথে যখন ছিলাম, আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে আমাদের ছাত্রদলের রাকিব ভাই আমাদের খোঁজ খবর নিয়েছিল। বিশেষ করে আমার আব্বা তৃণমূল বিএনপি কর্মী, আমার আব্বা একটা ইউনিয়ন বিএনপি সভাপতি। আমার আব্বা হচ্ছে আমাদের 3 ভাইকে প্রত্যেকটা দিন সকালবেলা হইলে 9টা বাজলে বলতো কখন তোমরা বের হবা। মানে আমার আব্বার যে ডেডিকেশন, আমার আব্বার যে রাজপথে নামার যে একটা ব্যাপার, যে তোমরা রাজপথে নামো, তোমরা নামলে হচ্ছে দেশের মানুষ, দেশের অন্য ছেলেপেলে নেমে আসবে। কারণ যেহেতু আমরা 3 ভাই আগ থেকে রাজনীতির সাথে যুক্ত, ছাত্রদল রাজনীতির সাথে যুক্ত, আমাদের সার্কেলটা একটু বড়।
যদি আমরা 10 নম্বরে যাই, আমার আব্বার ধারণা যে আমাদের সাথে আরো 100 ছেলে ফেলে যাবে। হুম। এই জন্য আমার আব্বা সকালবেলা হইলেই যে কখন থেকে তোমাদের 10 নম্বর মিছিল শুরু হবে, আন্দোলন শুরু হবে, কখন থেকে তোমরা হচ্ছে টায়ার জ্বালায় স্লোগান দিবা, আমার আব্বা এগুলাই বলতো। এবং আমরা বুঝতে পারছি যে আপনি পরিবার থেকে এবং দল থেকে সমর্থন পেয়েছেন। আমরা যদি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন 2012 সাল থেকে আপনি আন্দোলনের সাথে সম্পৃক্ত। আপনার দল আরো আগে থেকে 2009 সাল থেকে আন্দোলন করে আসছে। গত 17 বছর বিএনপি এবং ছাত্রদল কেন বারবার আন্দোলনে ব্যর্থ হয়েছে? এটার কারণ কি? ব্যর্থতার কারণ তো আছে। আপনার হচ্ছে দেখুন, বিএনপি বারবার গণতান্ত্রিক উপায়ে হচ্ছে তারা দেশের মানুষের জন্য কথা বলার চেষ্টা করেছে। তো আপনি একজন শেখ হাসিনা থেকে ফ্যাসিস্ট হাসিনা, তাতে একদিনে রূপান্তর হয়নি। 2008 সালে শেখ হাসিনাকে কেউ স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট হাসিনা কিন্তু কেউ বলে নাই। যখন এদেশের পৃথিবীর ইতিহাসে একমাত্র গণহত্যাকারী শেখ হাসিনা, সেই একমাত্র ধরেন আপনার এই যে রাতের ভোটের জনক, আপনার পৃথিবীতে স্বৈরাচারের জনক যদি হিটলার হয়ে থাকে, রাতের ভোটের জনক তো শেখ হাসিনা। তো উনি হচ্ছে আপনার বিএনপি কে সুযোগ দেয় নাই, বিএনপি কে স্পেস তৈরি করার যে আপনার বিএনপি তো গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে সবসময় ছিল। কোন সরকার কি আন্দোলন করার সুযোগ দেয়? আন্দোলন করার সুযোগ কিন্তু বিএনপির সেই শক্তি ছিল কিনা আন্দোলন করার মতো? গত 17 বছরে এই সেই শক্তি ছিল কিনা যে শেখ হাসিনাকে, তাহলে কি বিরোধী দল ভূমিকা না রাখার কারণে কি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে, এরকম বলা যায়? বিরোধী দল ভূমিকা অবশ্যই ছিল, বাট শেখ হাসিনা সব সময় যে আপনার হচ্ছে দমায় রাখা। দেখুন আপনার বিএনপি নেতা ইলিয়াস আলীকে আপনার হচ্ছে ওই সময় গুম করে ফেলছে, কারণ একটাই ছিল, সে আওয়ামী বিরোধী ছিল, ভারত বিরোধী ছিল। এবং আমাদের দেশটাকে সবসময় একটা নির্দিষ্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদেরকে সবসময় গণতান্ত্রিক পন্থা যে বাধা। দেখুন আপনার হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা, সে কোন সময় আপনার পৃথিবীর কোন দেশ তাকে নিতে রাজি হয়নি। তাকে তার হচ্ছে যেই দেশ তাকে এত বছর টিকে রাখছে, তাকে আশ্রয় কিন্তু সেই দেশটাই দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ কোন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে তারা সহযোগিতা করেনি, অসহযোগিতা করেছে। আচ্ছা, এই যে আমরা যে আন্দোলন গত 17 বছরের আন্দোলনের কথা বলছিলাম, আপনার কাছে যে গত 17 বছর বিএনপি এবং ছাত্রদল কি পর্যাপ্ত আন্দোলন করতে পারছে বা পেরেছে? আমার জায়গা থেকে আমি বিএনপির সক্ষমতা আমি দেখেছি। কারণ হচ্ছে বিএনপির সক্ষমতা আপনি কেমনে দেখলেন? সেই খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালুর ট্রাকটা পর্যন্ত ছাত্রদল এবং বিএনপি সরাইতে পারে নাই, তাহলে আপনি সক্ষমতা কোথায় দেখলেন? দেখুন 13 সালে নির্বাচনের যদি আগে হিসাব করেন, যে আমার বাসা থেকে আমার ছোট ভাই তখন এসএসসি পরীক্ষার্থী ছিল 14 সালে নির্বাচনে, জাস্ট হচ্ছে আমার শুধু অপরাধ ছিল যে আমরা মিরপুরে আমাদের বাসা, এবং আমরা তৎকালীন যে বাসা ভাড়া থাকতাম আমরা জানতাম না এই বাসার বাড়িওয়ালাকে। আপনি যখন একটা বাসায় থাকবেন, আপনার বাসার মালিক কে সেটা আপনি তার পরিচয় আপনার জানা দরকার নেই। আপনার বাসা পছন্দ হয়েছে কিনা এটা হচ্ছে বড় কথা। আমরা শুধু খন্দকার দেলোয়ারের বাসায় থাকতাম, হঠাৎ করে যৌথ বাহিনী আমাদের বাসায় রেড দিল। রেড দেওয়ার অপরাধ হচ্ছে কি, আমরা হচ্ছে খন্দকার দেলোয়ারের বাসায় থাকি। ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী এমন ভাবে লাঞ্ছিত করা হয়েছে, এমন ভাবে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি সরকার বিরোধী লেখার কারণে 2016 আমাকে হলি আর্টিজান ইস্যুতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে বলা হয়েছে সোলাকিয়াতে যে হামলা হইলো, এই হামলার পরিকল্পনাকারী আমি। কিন্তু আমি কখনো আপনার হচ্ছে এই যে জঙ্গি বা বাংলাদেশের ইতিহাসে আপনি জঙ্গি যে নাটক আপনি দেখেছেন, আপনি কোনো সরাসরি কোনো জঙ্গি দেখেছেন? কারণ আমাদের প্রতিবেশী তো, আপনি যখন একটা জায়গায় আড্ডা দেন, ঘটনাটা কি সরকারের বানানো আপনি বলছেন? আমার কাছে ওই ঘটনা বানানো মনে হয়। কারণ হচ্ছে দেখুন আপনার হচ্ছে আমরা যে ঢাকা, মানে আমরা জানি কি যে আপনার হচ্ছে একটা মেট্রোপলিটনের পুলিশ, ঢাকা ডিএমপির পুলিশ, তাদের ভাগ করা থাকে যে আপনার অমুক থানার পুলিশ এই থানায় ডিউটি করবে। হলি আর্টিজানের ঘটনা হচ্ছে গুলশানে, সেখানে বনানী থানার ওসি যায় ওখানে ডিউটি করার জন্য। তো এটা আপনি কোন ভাবে দেখবেন? আচ্ছা, আমার প্রশ্নটা উত্তর পাইনি আমি। আমার প্রশ্নটা ছিল যে আপনারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালুর ট্রাকটা আপনারা সরাইতে পারেন না, এটা কি বিএনপির জন্য এবং ছাত্রদলের জন্য ব্যর্থতার পরিচয় কিনা? এইটা আমি মনে করি যে আমরা যে বালুর ট্রাক সরাইতে পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা আমি মনে করি। কারণ আমরা একজন ছাত্রদলের কর্মী, আমাদের প্রাণ হচ্ছে বেগম খালেদা জিয়া। তা আমরা জীবিত থাকা সত্ত্বেও ওই জায়গায় বালুর ট্রাক আছে, এটা আমাদের জন্য না,
এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য হচ্ছে ওইটাই, যেটা হচ্ছে খালেদা জিয়ার বাসায় এবং একটা দেশের নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের পক্ষে বলার মতো যে মানুষটা সারা জীবন তার গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, তার বাসা বালুর ট্রাক থাকে, এটা বাংলাদেশের জন্য যেমন দুঃখজনক এবং বিএনপির জন্য দুঃখজনক আমি মনে করি। হ্যাঁ, এটা অবশ্যই ছাত্রদল এবং যারা বিএনপি ছিল, এটা তাদের জন্য একটা, যারা নেতৃত্ব ছিল তাদের জন্য অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। কারণ খালেদা জিয়াকে পছন্দ করে না এবং মানুষ খুব কম। আমরা তার প্রমাণ দেখেছি, তার মৃত্যু জানাজার সময় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা জানাজা হয়েছে। তো তখনকার মানুষ হয়তো চাইতো যে বিএনপি এটাকে আন্দোলনে রূপান্তর করুক বা বিএনপি মাঠে নামুক, তখন সাধারণ মানুষ নেমে আসতো। কিন্তু বিএনপি সেই সময় একটু ব্যর্থতার পরিচয় দিয়েছে, সামান্য বালুর ট্রাকটা পর্যন্ত সরাইতে পারেনি। আচ্ছা, গত ১৭ বছরে বিএনপি হয়তো অনেক ব্যর্থতা থাকতে পারে। আমরা যদি বলি গত ১৭ বছর তারপরেও ছাত্রদল এবং বিএনপির অনেক নেতাকর্মী যারা বিভিন্ন ধানের ক্ষেত্রে বিভিন্ন গোপন গোপন জায়গায় থেকে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। নতুন সরকার আসার পর ত্যাগী নেতাকর্মীরা কি সেই মূল্যায়নটা পাচ্ছে? দেখুন, আসলে ইতিহাসে সবসময় ত্যাগীরা সবসময় মানে মূল্যায়ন পায় না, এটা হচ্ছে মানে ইতিহাস। যেমন হচ্ছে আপনার হচ্ছে 5 অগস্টে যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল এবং বিশেষ করে ছাত্রদল তো সবচেয়ে বেশি সামনের সারিতে ছিল, কারণ আপনি একমাত্র জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মারা গেছে ছাত্রদলের নেতা কর্মী। এবং বিশেষ করে বাংলাদেশের একটা জেলার মানুষ সবচেয়ে বেশি মারা গেছে, সেটা হচ্ছে ভোলা। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনার হচ্ছে প্রপার মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর ওই সময় প্রেক্ষাপটে মানে নেয় নাই। আপনার হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে জুলাই অনেকেরই খোঁজ খবর নেওয়া হচ্ছে না, এটা দুঃখজনক। তারপরও আমি আশাবাদী, কারণ যেহেতু আমরা রাজপথে ছিলাম, আমরা যদি আপনি আশা না করেন তাহলে তো আপনি বাঁচতে পারবেন না। আমরা আশাবাদী যে বর্তমান সরকার সবার খোঁজ খবর নিবে এবং বিশেষ করে ত্যাগীদের যারা আহ রাতে নিজের বাসায় ঘুমাইতে পারে। বিশেষ করে আমি যখন জুলাই আন্দোলনে আমরা যুক্ত হই, আমাদের পরিবার আমরা 3 ভাই, আমরা অন্যের বাসায় ছিলাম, আমরা 3 ভাই 3 জায়গায় থাকতাম এবং আমি আমার সিম চালাইতাম না। তো আমরা আসলে কষ্ট করেছি যে একটা যে ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য। আচ্ছা, আমরা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মনে করেন জুলাই নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই কটাক্ষ করে, এর অধিকাংশই আওয়ামী লীগের বিষয়। এবং এই যারা কটাক্ষ করে এটা বন্ধের জন্য সরকারের কোনো উদ্যোগ নেওয়া দরকার কিনা, এবং যারা কটাক্ষ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, মানে জুলাই বিরোধী কারা? জুলাই বিরোধী হচ্ছে অন্ধ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী শেখ হাসিনার আপনার হচ্ছে মানে আপনার শেখ হাসিনার যে চামচা যারা আছে, তো এরা তো আসলে কোনো সময় বাংলাদেশে ভালো চায় নাই। জুলাইতে এত হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, তারপরেও তারা তাদের যে নেত্রী এবং তাদের যেই মানে তারা মানে আপনার হচ্ছে তারা তাদের গণহত্যাকারী যে মাকে তারা এত মানে সে যা বলে ওইটাই। এবং জুলাই বিরুদ্ধে যারা আছে তাদের বিবেক বোধ নাই, তারা অন্ধ বিবেকহীন। কারণ কোনো সুস্থ ধারার মানুষ যার বুদ্ধি আছে বিবেক আছে সে তো আওয়ামী লীগ করতে পারে না। তো এই বিবেকহীন মানুষ কি বললো না বললো এটা আমার দেখার কোনো মানে আমি মনে করি যে এটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। এবং এই অন্ধের সমর্থক যারা আছে তাদেরকে তাদের জন্য প্রতিবাদ করার জন্য এদেশের সাধারণ জনগণ আছে। সরকারের উদ্যোগ নেওয়া দরকার নেই? সরকার যেহেতু জনমানুষের সরকার, আপনি দেখুন এদেশের ক্রান্তি লগ্নে এদেশের সাধারণ মানুষ এসেছে এবং এদেশের সাধারণ মানুষের ভোট দ্বারা কিন্তু বর্তমান সরকার আসছে। তো অবশ্যই সরকার নিবে, কারণ হচ্ছে দেখুন জুলাইতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবং আমি বিভিন্ন হচ্ছে বিভিন্ন আইডি থেকে বা রেপুটেড আইডি থেকে আমাকে আমার নামে পোস্ট দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বাসভবনে এই ছেলেটা প্রবেশ করেছে, একে যেভাবেই হোক আপনারা বিচার করবেন। আবার কেউ আমাকে টেক্সট করতেছে যে বাবা তোমার লাশ পাওয়া যাবে বুড়িগঙ্গা নদীতে। আবার কেউ টেক্সট করতেছে যে তোমাকে ওসমানাদি করা হবে। মানে আপনি প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন? প্রতিনিয়ত। এখন যেহেতু আমার যেহেতু অন্ধ মানুষটা যেহেতু আমাকে মানে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমাকে হত্যার হুমকি দিচ্ছে, তা আমি ভয় পাচ্ছি না। ভয় না পাওয়ার কারণ হচ্ছে দেখুন যখন আমরা রাজপথে ছিলাম তখন এগুলো উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। কারণ যখন আমরা রাজপথে ছিলাম তখন আমরা জানতাম না যে স্বৈরাচার হাসিনা হয়তো দেশ থেকে পালাবে। গণহত্যাকারী শেখ হাসিনার যে লোকজন তারা প্রতিনিয়ত আমার ইনবক্সে, আমার হোয়াটসঅ্যাপে এবং আমাকে নিয়ে তারা হচ্ছে আলাদা আলাদা ভাবে তাদের তাদের যে সেলিব্রিটি যারা আছে, তো তারা হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে যে আমাকে খুঁজে বের করুন, আমি কোথায় থাকি কি করি।
নানান কিছু। কিন্তু আমি একটা কথাই বুঝি, যেহেতু দুনিয়াতে আসছি, মানুষ চিরজীবন বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকে তার কর্মে। না তারপরেও আপনার এই যে একটু হুমকি-দামকি আসছে, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো পদক্ষেপ নেওয়া দরকার কিনা এবং সরকার থেকে আপনাকে কোনো হেল্প করা দরকার কিনা? আপনি কি কখনো প্রয়োজন মনে করেছেন? সত্যি কথা বলতে, যেহেতু জুলাইতে অংশগ্রহণ করেছি এবং যেহেতু গণভবনে প্রবেশ করার পরে যেহেতু আমার মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পেরেছে যে গণভবন আমাদের দখলে, হুম, বা গণভবন ছাত্র জনতার দখলে। আমার একটা ধারণা ছিল যে তৎকালীন যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রশাসনিক মাধ্যমে আমার খোঁজ খবর নিবে। তারা নিতে পারে নাই। তো আমি আশা করি, যেহেতু বর্তমান সরকার জনগণের সরকার এবং আমি জনাব জনাব তারেক রহমানের যে দল, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের একজন কর্মী। হুম। সেক্ষেত্রে আমি আশা করি যে বর্তমান সরকার আমার খোঁজ খবর নিবে এবং আমাকে নিয়ে উদ্বিগ্ন না। যেহেতু আমি রাজপথের মানুষ, আমি এগুলা ভয় পাই না। কিন্তু আমার পরিবারকে নিয়ে তারা বিভিন্ন রকমের বিভিন্ন আ আ মানে আপনার হুমকি-দামকি দিচ্ছে। তো আমি পরিবার নিয়ে শঙ্কিত। আমি চাইবো যে বাংলাদেশের জুলাই অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ছাত্র জনতার খোঁজখবর বর্তমান সরকার নিবে এবং তাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং তাদেরকে যারা হুমকি-দামকি দিচ্ছে, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, এতটুকু আমি আশা করতেছি। জি, আপনার ধন্যবাদ আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আশা করি আপনার যে আবেদন রয়েছে, সরকার যেহেতু আপনাদেরই সরকার, অবশ্যই এটা শুনবেন এবং দেখবেন। শুধু আপনাকে নয়, জুলাই যারা এরকম হুমকির মুখে যারা রয়েছে, যারা আহত নিহত হয়েছে সবাইকে মনে হয় সরকার দেখবে। কারণ তাদেরও একটা প্ল্যান আছে। সবগুলোর এটাও একটা অংশ। কারণ এই জুলাইয়ের উপর ভর করেই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তো সেক্ষেত্রে অবশ্যই বিএনপি সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। জি, দর্শক শুনছিলাম জুলাই স্মৃতিকথা নিয়ে নাইমের জুলাই স্মৃতিকথা। আ নাইম, আপনাকে আমাদের শোনার জন্য ধন্যবাদ এবং মেনুলার পক্ষ থেকে আমাদের সামান্য একটি গিফট রইল। জি, আপনাদেরকেও ধন্যবাদ।